ভোট নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। ভোট ডাকাতি ঠেকাতে কেন্দ্র পাহারার ডাক। রোববার রাতে কুমিল্লার 3 স্থানে নির্বাচনী জনসভা। এবার দক্ষিণা পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন কুষ্টিয়ার জনসভায়, এরপর যাবেন মেহেরপুরে। জুলাই আন্দোলনে চাংখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলার রায় আজ। 8 আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4। এবং তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। 11 জনের প্রাণহানি, 22টি রাজ্যে জরুরি অবস্থা জারি। বাতিল ও বিলম্বের কবলে 32,000-এর বেশি ফ্লাইট। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরা। নির্বাচনের প্রচারের চতুর্থ দিনেও রাতভর প্রচার চালিয়েছেন তারেক রহমান। রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ফেনী হয়ে কুমিল্লার বিভিন্ন জায়গায় করেছেন জনসভা। এ সময় ভোট ডাকাতি ঠেকাতে ভোটারদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। বাকিটা জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ফেনীর পাইলট স্কুল মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চতুর্থ দিনের নির্বাচনী জনসভা হলেও আদতে এটি ছিল ফেনীবাসীর জন্য বিশেষ মুহূর্ত। তাই বাদ মাগরিব তারেক রহমান সমাবেশস্থলে প্রবেশ করতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে দিনভর অপেক্ষমান কর্মী সমর্থকরা। ফেনীর সাথে যেহেতু মরহুম বেগম খালেদা জিয়ার নারীর সম্পর্ক, তাই তারেক রহমানের এখানে আগমনকে নেতাকর্মীরা বিবেচনা করছিল নানাবাড়িতে ভাগ্নের আগমন হিসেবে। এবং তারেক রহমানের বক্তব্যেও ঘুরে ফিরে আসে বেগম জিয়া ও নানাবাড়ি প্রসঙ্গ। মায়ের স্মৃতিচারণ করে নানাবাড়ির মাটিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন এখানের মানুষের ভাগ্য বদলের। আগামীতে আপনারা আবার ধানের শীষকে নির্বাচিত করলে ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আল্লাহর রহমতে আমরা আবার খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলো আমরা আবার চালু করব। শহীদ জিয়ার রেখে যাওয়া কর্মসূচিগুলো আমরা আবার চালু করব, যাতে করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। এরপরেই বিএনপি চেয়ারম্যান যাত্রা করেন কুমিল্লার 14 গ্রামে। রাত 8:45টায় 14 গ্রাম পাইলট স্কুল মাঠের জনসভায় যোগ দেন তারেক রহমান। উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিএনপি ব্যতীত জনগণের জন্য কেউ উন্নয়ন পরিকল্পনা দেয়নি। যারা বিএনপির সমালোচনা করছে তাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল কিন্তু দেশের মানুষের সামনে কোনো পরিকল্পনা দেয়নি যে তারা কি কাজ করবে। দিয়েছে? তারা শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে। তারা কিন্তু শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে। ভালো করুক, আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। আমরা ভাই আপনাদের জন্য, দেশের জন্য কি করতে পারবো, কি করব, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা মানুষের ভোট পেলে এবং আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা 1, 2, 3 করে আমাদের কাজগুলো আমরা করতে থাকবো। কে কি বললে আমাদের যায় আসে না। কুমিল্লার প্রথম সভা শেষে তারেক রহমান যোগ দেন সুয়াগাজীর জনসভায়। 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি। যে আমাদের রাজনীতির মূল শক্তি হচ্ছে, উৎস হচ্ছে জনগণ। জনগণকে আমরা সবসময় আমাদের পাশে রাখতে চাই। সেই জন্যই ওই যে প্রথমে বললাম, বিএনপির অভিজ্ঞতা আছে দেশ চালানো। আমাদের এই ফ্যামিলি কার্ড নিয়ে, আমাদের এই কৃষক কার্ড নিয়ে অন্যান্য দল অনেক সমালোচনা করছে, শুনেছি আমি। আপনারাও দেখেছেন, পত্রপত্রিকা দেখেছেন না? এরা যা কয় কিছু যায় আসে না। আপনারা ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠন করলে আমরা চোখ বন্ধ করে আমাদের কাজ করতে থাকবো। মধ্যরাতে তারেক রহমান এসে পৌঁছান দাউদকান্দির ঈদগাহ মাঠে। মধ্যরাতেও পুরো মাঠ জুড়ে ছিল নেতাকর্মীদের সরব উপস্থিতি। আগত মানুষের সামনে তুলে ধরেন বিএনপির রাষ্ট্র পরিকল্পনা, পাশাপাশি ভোট ডাকাতি রুখতে কেন্দ্র পাহারা দেওয়ার ডাকও দেন তিনি। বিএনপির যারা রাজনৈতিক প্রতিপক্ষ এখানে দাঁড়ায়, হয়তো তাদের সম্পর্কে আমি অনেক কথা বলতে পারতাম। ওরা এই খারাপ কাজ করেছে, ওই খারাপ কাজ করেছে, সমালোচনা করতে পারতাম। তাতে আপনাদের কি লাভ হতো? কোনো লাভ হতো? কোনো লাভ হতো না। সেই জন্যই আমি ওই কাজগুলো করতে চাইছি না। আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। কি তুলে ধরতে চাইছি? যে বিএনপি সরকার গঠন করলে এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য বিএনপি কি করবে, নারীদের জন্য কি করবে, কৃষকদের জন্য কি করবে। নারায়ণগঞ্জের কাজপুরে এসে রাত 2:30টায় এদিনের মতো নির্বাচনী জনসভার সমাপ্তি ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিভিন্ন সংসদীয় আসনে তারেক রহমানের নির্বাচনী জনসভা ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে তা দৃশ্যমান হবে আগামী 12ই ফেব্রুয়ারি। জওয়াদ মাহমুদ, এখন নারায়ণগঞ্জ। এবার দক্ষিণাঞ্চলে নির্বাচনী জনসভা করছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে আরও জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের। সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন এবং নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন কিনা? রাত্রির সময়সূচি অনুযায়ী ঠিক 10টা বাজে কিন্তু এখানে এই যে কুষ্টিয়ার যে শহীদ আবরার স্টেডিয়াম আছে, এই যে 11 দলীয় ঐক্যের যে জনসভায় আছে, সেখানে কিন্তু জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের অংশগ্রহণের কথা ছিল। তবে এখনও যেহেতু 10টা বেজে গেছে, এখন পর্যন্ত তিনি আসেননি। তবে খুব শীঘ্রই চলে আসবেন বলে আমরা জানি। যেহেতু তিনি আকাশপথে আসবেন, সেহেতু খুব বেশি একটু সময় নেবেন না বলে এখানকার যারা উপস্থিত নেতাকর্মীরা রয়েছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। তবে আমি একটা জিনিস এখানে বলে রাখি, আমি ঠিক ভোর থেকে এই জায়গাটিতে উপস্থিত ছিলাম। এখানে কিন্তু আলো ফোটার আগে এই যে পুরো স্টেডিয়ামে কিন্তু এখানে কিন্তু পুরো জামাত সহ যে 11 দলীয় যে নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু পর্যায়ক্রমে খুব সকাল থেকে এই জায়গা কিন্তু ভরে রেখেছেন। বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এই জায়গাতে তারা চলে এসেছেন। এখনো যারা 11 দলীয় জোটের যেসব নেতারা মঞ্চে অবস্থান করেছে তারা কিন্তু নির্বাচনী প্রচারণার বিষয়টি, গণভোট ও একই সাথে 11 দলীয় জোটকে জয়যুক্ত করার ব্যাপারে কিন্তু বক্তব্য দিচ্ছেন। তবে এখানে দুইটা বিষয় আমি খুব লক্ষ্য করতে পেরেছি যে সম্প্রতি যেসব জনসভাগুলো কিন্তু জামাতের নারী কর্মীদের উপস্থিতি তো বেশ চোখে পড়ার মতো। একই ধারাবাহিকতায় কিন্তু আমি এখানে আসার পর লক্ষ্য করতে পেরেছি যে স্টেডিয়ামের যে মাঠ রয়েছে, মাঠে কিন্তু পুরুষ যে নেতা কর্মীরা রয়েছে তারা অবস্থান করেছেন। স্টেডিয়ামের মাঠের যে উপরে স্ট্যান্ড রয়েছে, একটি পাশে অংশ জুড়ে কিন্তু নারীদের জন্য জায়গা রাখা হয়েছে এবং সেখানে কিন্তু আমরা বেশ চোখে পড়ার মতো নারী সমর্থকরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এর বাইরেও আমরা দেখেছি বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে বা যে 11 দলীয় জোটের যে বিভিন্ন প্রতীক, দাঁড়িপাল্লা প্রতীক থেকে শুরু করে শাপলা কলির যে প্রতীক, এইসব প্রতীক কিন্তু তারা নিয়ে এসছেন, বিভিন্ন মিছিলের মাধ্যমে তুলে ধরছেন। এবং একই সাথে এখানকার যারা নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা জয়ের ব্যাপারও কিন্তু কথা বলেছিলাম। আগামী আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারা জয়ের ব্যাপারেও কিন্তু তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এর বাইরেও কিন্তু এখন পর্যন্ত তারা জামায়াতের যে আমির আসবেন সেই আমিরের অপেক্ষায় কিন্তু তারা এখানে বসে আছেন। তারা এই আমিরের বক্তব্য শোনার জন্য কিন্তু তারা অধীর অপেক্ষা আছেন বলে আমাদেরকে তারা জানিয়েছে। তো রাত্রি এই ছিল কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে সবশেষ খবর আমার কাছে। দক্ষিণাঞ্চলে নির্বাচনী জনসভা করছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সানি মৃধা। ঢাকার দক্ষিণ পশ্চিম প্রান্তে পদ্মা নদী ঘেঁষা জনপদ দোহার রাজধানীর খুব কাছে হলেও নাগরিক সুবিধা, অবকাঠামো আর কর্মসংস্থান নিয়ে এখানকার মানুষের অভিযোগ দীর্ঘদিনের। এসব অপ্রাপ্তির কথা তুলে ধরে ভোটারদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। ঢাকা 1 আসনের নির্বাচনী প্রচারের সবশেষ খবর জানাতে দোহার থেকে যুক্ত হচ্ছেন আতিক মেসবা লগ্ন। ভোটারদের আর কি কি দাবি রয়েছে, সেসব দাবি বাস্তবায়নে কি পরিকল্পনা করছেন প্রার্থীরা? রাত্রি গেল 2 দিন ধরে আমি এই দোহার আসনের এই জায়গাটিতে ছিলাম। নির্বাচনী প্রচারণার বিভিন্ন বিষয় আমি দেখেছি। তো মূলত পদ্মা নদীর তীরবর্তী এই অঞ্চলের সবচেয়ে বড় দাবি ছিল হচ্ছে দীর্ঘমেয়াদী এবং টেকসই উন্নয়নের যে বিষয়টি সেটির দাবি নিয়েই কিন্তু যারা ভোটাররা রয়েছেন প্রার্থীদেরকে জানিয়েছেন এবং প্রার্থীরাও কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরেই সেই খোঁজগুলোই করছিলেন। আমরা দেখেছি যে এখানে তাঁত শিল্পের একটা বড় প্রভাব রয়েছে, কিন্তু সেই শিল্পের কতটুকু মূল্যায়ন হচ্ছে, কতটুকু পৃষ্ঠপোষকতা হচ্ছে, ঐতিহ্য কতটুকু ধরে রাখা হচ্ছে, সেই প্রশ্নগুলো কিন্তু তোলা হচ্ছিল। এবং সেখান থেকে যারা প্রার্থীরা যারা রয়েছেন তাদেরকেও বলা হয়েছে যে তাদের যে শিল্পের যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা যেন যথাযথভাবে হয়। এবং একই সাথে যেহেতু ঢাকা থেকে খুব অদূরে হলেও এখানকার আসলে চিকিৎসা ব্যবস্থা, ঔষধ ব্যবস্থা এবং একই সাথে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য রয়েছে সেখানে বিভিন্ন ধরনের ঘাটতির কথা কিন্তু ভোটাররা বিভিন্ন সময় দাবি করেছিল। এবং আমরাও কিন্তু দেখেছি যখন প্রার্থীরা এখানে বিভিন্ন মেয়াদে জনসভা করছিল, বিভিন্নভাবে আসলে তাদের দাবি দেওয়ার কথাগুলো বলছিল, তখন কিন্তু তারা
বলেছে তারা আসলে সেই দীর্ঘমেয়াদী সমাধানের পথেই এখানে হাঁটতে চায়। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু এই দোহার এবং নবাবগঞ্জ অঞ্চল নিয়েই মূলত এই ঢাকা 1 আসন, এবং এই 1 আসনের অনেক বড় সংখ্যার মানুষ কিন্তু আসলে বিদেশে থাকে, এবং প্রবাসী যারা রেমিটেন্স সরবরাহ করে তাদের আসলে নাগরিক সেবা পেতে বিভিন্ন সময় আসলে বিভিন্ন ভোগান্তির বিষয় তৈরি হয়। তো তাদের অভিযোগ ছিল যে নাগরিক সুবিধার জন্য খুব সহজে করা যায়, এবং খুব সহজে যেন নাগরিক সুবিধাগুলো নিশ্চিতের মাধ্যমে তারা যেন একটা টেকসই সমাধানের দিকে আসে, সেই দাবি কিন্তু এখানে যারা ভোটাররা রয়েছেন তারা করেছেন। একই সাথে আমরা দেখেছি প্রার্থীরাও কিন্তু সেই আশ্বাস দিয়েছেন। তো রাত্রে এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। ঢাকা 1 আসনের নির্বাচনী প্রচারের সবশেষ খবর জানাতে দোহার থেকে যুক্ত ছিলেন আতিক মেসবা লগ্ন। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনীতে চলছে জমজমাট ভোটের প্রচারণা। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে হাট বাজার থেকে শুরু করে নানা জনসমাগম স্থানে মুখোমুখি হচ্ছেন ভোটারদের। বন্যা সংকট, দক্ষিণের 2 উপজেলার নদী ভাঙন পরিস্থিতি সহ নানা ইশতেহার দিচ্ছেন প্রার্থীরা। এই অঞ্চলে একটি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ফেনী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতি করা সহ এখানকার মানুষের দীর্ঘদিনের চাহিদা। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। ডালিম, আপনার কাছে জানতে চাই, প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? রাত্রি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনীতে ভোটের যে হাওয়া সেটি খুব জোরে সোরেই বইছে। আমরা দেখছি যে প্রার্থীরা একদম হাট মাঠ থেকে শুরু করে ভোটারদের মুখোমুখি হচ্ছেন এবং নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনারা জানেন ফেনী কিন্তু অর্থনৈতিকভাবে প্রবাসী সমৃদ্ধ, তবে দীর্ঘদিন ধরে ফেনীর উত্তরের যে জনপদ রয়েছে ফেনীর 1 আসন, সেখানে বন্যার সমস্যা সেটির কারণে কিন্তু 2024 সালে কিন্তু বন্যার কারণে ফেনীতে প্রায় 2,500 কোটি টাকার সম্পদ হানি হয়েছে এবং বেশ কিছু মানুষও কিন্তু প্রাণহানি হয়েছে, যার ফলশ্রুতিতে ফেনীর যে উত্তরের যারা জনসংখ্যা রয়েছে, জনতা রয়েছেন, তাদের একটি চাহিদা, তাদের দীর্ঘদিনের যে সংকট, বন্যা সমস্যা যেন নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত যে সরকারটি আসুক তাদের কাছে তাদের একটি চাওয়া, সেটিকে যেন উত্তরের যে বন্যার সমস্যা সেটি যেন সমাধান করে। এছাড়াও ফেনী দক্ষিণাঞ্চলের যে 2 উপজেলা রয়েছে সোনাগাজী এবং দাগনভূঞা, সেখানে কিন্তু ফেনী নদী এবং ওই কালিদাস পাহালিয়া নদী এবং অন্যান্য যে নদীগুলো রয়েছে, নদী পাড়ের যে ভাঙন সেটি কিন্তু তীব্র আকার ধারণ, বর্ষা ছাড়াও কিন্তু ওই যে এই শীত মৌসুমেও কিন্তু সেখানে কিন্তু নদী ভাঙন তীব্র আকার ধারণ করছে, যার ফলশ্রুতিতে কিন্তু সেখানে যে মুসাফির ক্লোজারটি রয়েছে সেটি নির্মাণের দাবি কিন্তু সাধারণ মানুষের রয়েছে। এছাড়াও ফেনীর মানুষের দীর্ঘদিনের চাহিদা একটি মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজটি এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এখানকার মানুষের চাহিদা রয়েছে। এছাড়াও লালপুলে যে ফ্লাইওভার এবং ফেনী শহরের যে ওভারপাস রয়েছে সেটিও কিন্তু এখানকার মানুষের দীর্ঘদিনের চাহিদার মধ্যে রয়েছে। ভোটাররা যেমন তাদের প্রার্থীদেরকে বলছেন, প্রার্থীরাও ভোটারদেরকে ইশতেহার দিচ্ছেন। এই ছিল ফেনী থেকে আমাদের কাছে সর্বশেষ। ফেনীর ভোটের প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন সুলাইমান ডালিম। রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলার রায় ঘোষণা হবে কিছুক্ষণের মধ্যে। 24-এর গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় পুলিশ সদস্যের বিরুদ্ধে এটিই হতে যাচ্ছে প্রথম কোনো রায়। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ এই মামলায় আসামি 8 পুলিশ সদস্য। ইতিমধ্যে গ্রেপ্তার 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে রায় ঘোষণা হবে। মামলার রায়ের জন্য 20 জানুয়ারি দিন ধার্য ছিল। ওই দিন রায় প্রস্তুত না হয় আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেপ্তার আছেন শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া সহ 4 জন। পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, কখন নাগাদ রায় ঘোষণা হতে পারে, আর এই মামলায় আসামিদের কে কে গ্রেপ্তার আছেন এখন পর্যন্ত?
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে যে ট্রাইব্যুনাল 1, সেই ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলা রায় হতে যাচ্ছে আজ। প্রথম মামলা রায় হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা ছিল সেটির। এবং এটি প্রথম 24-এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধিত হওয়ার পরে যে মামলাগুলো হয়েছে তার মধ্যে এই প্রথম আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার রায় হতে যাচ্ছে। এবং এই মামলায় প্রধান আসামি করা হয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। এছাড়া শাহবাগ অঞ্চলের যিনি পুলিশের অতিরিক্ত রমনা অঞ্চলের যিনি পুলিশের অতিরিক্ত কমিশনার ছিলেন, তিনি উপ পুলিশ কমিশনার ছিলেন, তাকে এই মামলা আসামি করা হয়েছে। মোট 8 জন আসামি এবং 8 জনেই এই মামলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং 4 জন গ্রেপ্তার রয়েছেন। এর মধ্যে শাহবাগ থানার তৎকালীন ওসি অপারেশন আরশাদ হোসেন তিনি গ্রেপ্তার রয়েছেন, কনস্টেবল সুজন গ্রেপ্তার রয়েছেন, ইমাজ গ্রেপ্তার রয়েছেন। 4 জন আসামি ইতিমধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই সঙ্গে এই মামলার যে আজকে রায় কখন ঘোষণা হবে সেটি এখন পর্যন্ত আমরা যেটি ধারণা করছি যে বিচারকরা আসার পরে তারা ট্রাইব্যুনাল কার্যক্রম করার শুরুর পরেই এই রায় ঘোষণা হবে। এবং যেটি জানা যাচ্ছে যে এই রায়টি বিটিভি থেকে সরাসরি সম্প্রচার করা হতে পারে এরকম একটি সিদ্ধান্ত রয়েছে। হয়তো যখন এই সিদ্ধান্তটি ট্রাইব্যুনাল থেকে জানানো হবে তখন আমরা এটি আরও জানতে পারবো। এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম মামলা এবং চানখারপুলে 5 আগস্ট সকালে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা করা হয় গুলি করে, পুলিশের গুলিতেই তারা মারা যান। সেই রিপোর্ট প্রতিবেদন এখানে জমা দেওয়া হয়েছে এবং এই মামলাটি প্রায় 15 মাস বিচার কাজ চললো এবং 15 মাস বিচার কাজ শেষ হওয়ার পরে আজকে রায়ের জন্য দিন ধার্য রয়েছে। এর আগে 20 জানুয়ারি রায়ের জন্য দিন ধার্য ছিল, সেটি 1 সপ্তাহ পিছিয়ে আজকে 26 জানুয়ারি এই মামলা রায় হতে যাচ্ছে। এবং একই সঙ্গে র্যাবের বিভিন্ন সময় যারা সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শেখ হাসিনা সহ তাদের বিরুদ্ধে যে গুমের মামলা রয়েছে সেই মামলার আজকে সাক্ষ্য গ্রহণ রয়েছে। এই মামলায় সাবেক যে র্যাবের যে বিভিন্ন সময় দায়িত্ব পালন করা 10 জন সেনা কর্মকর্তা তাদেরকে আজকে ট্রাইব্যুনালে কিছুক্ষণ আগে হাজির করা হয়েছে। রাত্রি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান। দর্শক, আবারও নির্বাচনী প্রচারণার খবর। ঢাকা 16 আসনে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রাব্বি আল রাহিদ। রাব্বি, প্রার্থীরা ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররা কি বলছেন? রাত্রি দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর ঢাকা 16 আসনে এবং এই মুহূর্তে ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের নির্বাচনী প্রচারণায় আপনি দেখছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে ঢাকার 20টি আসনের নির্বাচনী প্রচারণা। এবং সেই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে আমরা বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের নির্বাচনী প্রচারণায় এসেছি এবং আমিনুল হকের যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু হয়েছে রাজধানীর মিরপুর 6 থেকে। এবং এই মুহূর্তে আপনি দেখছেন যে আমিনুল হকের কর্মী সমর্থকরা তারা ভোটের নানাভাবে স্লোগান দিচ্ছেন এবং তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং তাদেরকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে আমিনুল হকের সঙ্গেও কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে তিনি নিয়মিত ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। যখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে তখন থেকেই তিনি ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং এই এলাকার যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যার সমাধানে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে এই এলাকাটি যেহেতু পল্লবী এবং রূপনগর এই এলাকা নিয়ে গঠিত মিরপুর 6 এবং এই আসনে রয়েছে নানা সমস্যা। বিশেষ করে এই এলাকাটি বিহারিদের এলাকা এবং এই এলাকার যেসব বিহারিরা রয়েছেন তারা অনেক ক্ষেত্রে জানিয়েছেন যে প্রতি বছর বিশেষ করে বিগত স্বাধীনতার 50 বছর পর বিভিন্ন এমপি প্রার্থীরা আসে যায় কিন্তু তাদের যে কথাগুলো তাদের কথা কেউ বলে না। সেক্ষেত্রে তারাও চাচ্ছেন যে আগামী সংসদ নির্বাচনে যেই সংসদে আসুক সেই যেন তাদের কথাগুলো বলে। সেক্ষেত্রে আপনারা দেখছেন যে এই আসনে আপনারা দেখছেন যে এই আসনে জামাত যে সমর্থিত প্রার্থী রয়েছে কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন তিনিও রয়েছেন এবং দুই যে প্রার্থী জামাত সমর্থিত কর্নেল আব্দুল বাতেন এবং আমিনুল হকের মধ্যে নির্বাচনী প্রচারণা অনেকটাই জমে উঠেছে। রাত্রি দেখছেন যে ঢাকা 16 আসন থেকে এই ছিল সর্বশেষ আপডেট। ঢাকা 16 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন রাব্বি আল রাহিদ। এবারের নির্বাচনী ট্রেনে নারী প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জামায়াত সহ বেশ কয়েকটি দলে নেই কোনো নারী প্রার্থী।
বিভিন্ন দলের নারী নেত্রীরা বলছেন, সরাসরি ভোটে অংশ নিতে নারীদের প্রতি বৈষম্য কাটেনি এখনো। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নে নারী প্রতিনিধিত্ব বাড়াতে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন করছে না রাজনৈতিক দলগুলো। এমন বাস্তবতায় নারীর ক্ষমতায়ন বাড়াতে নির্বাচনের মাঠে তাদের গুরুত্ব দেওয়ার আহ্বান নারী সমাজের। বাকিটা জানাচ্ছেন সাজিদ আরাফাত। বাংলাদেশের দীর্ঘ লড়াই সংগ্রামের গল্পে অনুপ্রেরণার নাম নারী। রাজপথে, আন্দোলনে নারীর বলিষ্ঠ উপস্থিতি থাকলেও নেতৃত্বের জায়গায় এখনও ভারসাম্যহীনতা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকায় চোখ রাখলেই স্পষ্ট হয় বিষয়টি। এবারে নির্বাচনী ট্রেনে নারীর উপস্থিতি হাতে গোনা। ভোটে অংশ নিতে যাওয়া নিবন্ধিত 51টি দলের 30টিতেই নেই কোনো নারী প্রার্থী। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতেও ঠাঁই হয়নি খুব বেশি নারী প্রার্থীর। দলটি থেকে মনোনয়ন পাওয়া নারীর সংখ্যা মাত্র 2 জন। এছাড়া জোটের সমীকরণে হতাশ হয়ে দল ছাড়েন কয়েকজন নারী নেত্রী। বলছেন, বিদ্যমান পরিস্থিতিতে নারীদের দেয়া প্রতিশ্রুতি রাখেনি কেউ। নারীর ক্ষমতায়নের পক্ষে যারা বেশি কথা বলেছে জুলাই পরবর্তী গণঅভ্যুত্থানের পরে, তারাই সবচেয়ে বেশি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। মানে পুরনোদের তো আপনি চেনেনি যে তারা এরভাবেই চলে আসছে, নতুনরা যখন এই পথে হাঁটে এটা খুবই হতাশার। জোটের রাজনীতি ঘিরে আসন দর কষাকষি করে প্রার্থী তালিকা ঘোষণা করেছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। কিন্তু জামায়াত, এবি পার্টি, খেলাফত মজলিসের মতো দলগুলোতে দেয়া হয়নি কোনো নারী প্রার্থী। জামায়াত বলছে দলটির 43% সদস্য নারী, কিন্তু প্রার্থী নির্বাচনে তাদের এই অবস্থান কেন? যে কোনো প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে তৃণমূল থেকে আমরা পরামর্শগুলো আনি, নিয়ে আমরা প্রাথমিকভাবে একজন প্রার্থী ঠিক করি। নারীদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে, আমাদের বোনদের ক্ষেত্রে আমরা যেটা করি, সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো আছে, সেখানে তিনি চান কি চান না সে বিষয়টা আমরা দেখি। এই প্রক্রিয়ায় আমরা আমাদের প্রার্থীগুলো সিলেক্ট করি। বিএনপির প্রার্থী তালিকায়ও আসার খবর নেই নারীদের জন্য। জোটের আসন সমঝোতার পর দলটি যে প্রার্থী তালিকা দিয়েছে তাতে মাত্র 10 জন নারীর উপস্থিতি, যা দলটির মোট প্রার্থীর 3.5%, যাদের বেশিরভাগই আবার পারিবারিক বা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন মনোনয়ন। 24-এর আন্দোলনটা আপনি যারা নারীরা করেছে, কোথায় সেই নারীরা? অথচ নারী ছাড়া 24টাও সাকসেস হতো না। যারা আমাদের মতো প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করে আসছে, ছাত্র রাজনীতি, তারপরে উইমেন ফোরামের রাজনীতি, যুব ইয়াং ফোরামের রাজনীতি এবং পরবর্তীতে একদম মূল রাজনীতি, তাদের তো আসলে বাদ দেওয়ার কোনো ক্রাইটেরিয়াই মধ্যেই পড়ার কথা না। বিগত নির্বাচনগুলো বিশ্লেষণ করে দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থীর 5%-এর কিছু বেশি ছিল নারী প্রার্থী। এছাড়া নবম সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ ছিল 3.51%, দশম নির্বাচনে 5.55%, আর একাদশ নির্বাচনে নারী প্রার্থী ছিল 3.81%। বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের নেপথ্যে যোগ্যতার চেয়ে প্রভাবশালী পারিবারিক পরিচয়ই মুখ্য ভূমিকা রাখছে। এমন বাস্তবতায় বিশ্লেষকরা বলছেন, তৃণমূল থেকে উঠে আসা নারীদের মাধ্যমেই এই ধারা বদলাতে হবে রাজনৈতিক দলগুলোকে। আর এটি সম্ভব না হলে রাজনীতির কাঠামোতে তাদের উপস্থিতি নামমাত্রই সীমাবদ্ধ থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী মাঠে প্রবেশ করা মাত্রই সবচেয়ে বেশি যেটা হয়, নারীকে নিয়ে ট্রোল হয়, বিভিন্ন ধরনের চারিত্রিক বুলিং করা হয়। সেই জায়গাটাও আবার পরিবারগুলো ভয় পেয়ে যাচ্ছে। আর দল থেকেও তো কোনো রকম সাহায্য সহযোগিতা পাচ্ছে না। ফলে একজন নারী আসলে এই রাজনৈতিক মাঠে লড়বেনটা আসলে কিসের আশায়, কিসের ভরসায়? গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদ বাস্তবায়নের নিরিখে নারী প্রতিনিধিত্ব বাড়াতে ন্যূনতম 5% নারী প্রার্থীর সুপারিশ করে ঐকমত্য কমিশন। তবে এই লক্ষ্যমাত্রা পূরণে বেশিরভাগ দলই উদাসীন। এমন অবস্থায় নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের যুক্ত করার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞদের। 100 আসনে বাই রোটেশনে সরাসরি নারী প্রার্থীরা নির্বাচন করবে, কিন্তু মূলত দেখা গেল যে না, এর কোনো কিছুই হলো না। এই বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়ে শেষে দাঁড়ালো যে নারীরা এবার সবচেয়ে বড় বৈষম্যের শিকার হলো। মাঠে যারা কাজ করে, মাঠের কর্মী যারা ছিল, তাদেরও যদি মনোনয়ন আসতো, তাহলে আস্তে আস্তে এতদিনে
55 বছরে কিন্তু অনেকটা আমরা কাটায় উঠতে পারতাম। ভোটের ময়দানে পুরনো কৌশলে অবজ্ঞা নয়, বরং অবস্থান নিরাপদ করার পাশাপাশি নারী বান্ধব রাজনীতির ধারা চলমান রাখার আহ্বান সমাজের বিভিন্ন স্তরের নারীদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। মাগুরায় এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর নারী ভোটাররা। নিরাপত্তা, কর্মসংস্থান ও মর্যাদাপূর্ণ জীবনের প্রত্যাশা নিয়ে তারা তাকিয়ে আছেন আগামীর সরকারের দিকে। এগিয়ে থাকা নারী ভোটারদের প্রত্যাশা প্রশিক্ষণ, সহজ ঋণ ও পণ্য বাজারজাতকরণের সুযোগ নিশ্চিত করতে হবে। বিশ্বজিৎ বাপের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। খুলনা বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মাগুরা জেলা বরাবরই ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফরিদপুর, ঝিনাইদহ, যশোর ও নড়াইল জেলার সংযোগস্থলে অবস্থিত এই জেলায় 2টি সংসদীয় আসনে মোট ভোটারের বড় অংশই নারী। সংখ্যায় এগিয়ে থাকা এই নারীর ভোটাররা চান নিরাপদ চলাচল, কর্মসংস্থান এবং নারী বান্ধব একটি সমাজ ব্যবস্থা। ক্ষমতার পরিবর্তনের পর নতুন সরকারের কাছে খেটে খাওয়া শ্রমজীবী নারীদের প্রত্যাশা কর্মসংস্থানের নিশ্চয়তা, ন্যায্য মজুরি এবং কাজের স্বীকৃতি। শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার নারীরাও চান সমান অধিকার ও সামাজিক মর্যাদা। আমরা বিটাকের সাথেই কাজ করি, তা আমাদের এলাকায় একটু কম বেতন হয়, তা আমরা একটু ভালো হয়তো যদি একটু বেশি বেতন হলে। আমরা এমন মানুষকে ভোট দেবো যে আমাদের চাই। বিভিন্ন জায়গায় মব জাস্টিসের কারণেও নারীরা বিভিন্ন রকম সমস্যার শিকার হচ্ছে, এটা যেন না হয়। মাগুরায় নেই কোনো বড় শিল্প কারখানা বা গার্মেন্টস, তাই গৃহবধূ নারীরা সংসারের কাজ সামলে হস্তশিল্পের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। তাদের দাবি প্রশিক্ষণ, সহজ ঋণ ও পণ্য বাজারজাতকরণের সুযোগ নিশ্চিত করা। আমরা যে কাজগুলো করি সেগুলো আমরা স্থানীয় বাজারে সেই পোশাকগুলো যখন দিতে যাই তখন আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই যে নারীরা কেন বিজনেসম্যান হবে, যে সরকারি আমাদের ক্ষমতায় আসবেন আমরা তো তাদের পাশে থাকবো, ওনারা যেন এই জিনিসগুলো খেয়াল করে। আমরা মেয়েরা আমাদের ঘরের নিরাপত্তা নেই, বাইরেও নেই। এমন একটি সরকারকে ভোট দিতে চাই যেখানে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে। 1049 বর্গ কিলোমিটারের এই জেলায় জনসংখ্যা 10,33,000-এর বেশি। তাদের প্রত্যাশা পূরণই নির্ধারণ করতে পারে আগামীর নেতৃত্বের গ্রহণযোগ্যতা। এখন মাগুরা। এবার দেশের বাইরের প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে শীতকালীন তুষার ঝড়ে বিপর্যস্ত জনজীবন। তুষারপাত আর হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রা এখন পর্যন্ত অন্তত 11 জন প্রাণ হারিয়েছেন। 22টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিদ্যুৎহীন 10 লাখের বেশি মানুষ। আকাশ, সড়ক ও রেলপথের যোগাযোগ বন্ধে জনজীবন স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। শীতকালীন তুষার ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড মার্কিন মূল্যক। স্থানীয় সময় রোববার সকাল থেকে শুরু হওয়া ভয়াবহ ঝড়ে পশ্চিম ভার্জিনিয়ার ডেভিসে সর্বোচ্চ 16.6 ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। নিউ ইয়র্ক, টেক্সাস, নিউ ইংল্যান্ড থেকে শুরু করে 2000 মাইল জুড়ে প্রকৃতি ধারণ করেছে রুদ্রমূর্তি। ভারী বরফ, শিলাবৃষ্টি, হিমাঙ্কের নিচে থাকা তীব্র ঠান্ডার কবলে বিপর্যস্ত অন্তত 20 কোটি বাসিন্দা। মৃত্যুর কোলেও ঢলে পড়ছেন মানুষ। ইতোমধ্যে বেশ কয়েকজনের প্রাণও গেছে। সোমবার পর্যন্ত 20টির বেশি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বরফ পরিষ্কার করতে হিমশিম খাচ্ছেন মানুষ। ইতোমধ্যে অক্লাহোমা সিটির একটি তুষারবৃত্ত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাস্তাঘাট তুষারপাতে ঢাকা থাকায় এবং পানি বরফ হয়ে যাওয়ায় দমকল কর্মীরা সময় মতো আগুন নেভাতে পারেনি। তবে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশির বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কন্টিনিউ ক্লিন করতেছে, বাট হচ্ছে মানে এখনো যেভাবে ক্লিন করতেছে তার থেকে বেশি পড়তেছে। মানুষ এখানে যে স্টাক হয়ে যাইতেছে, বাট আমরা বের হইছি, ইটস গেটিং ওয়ার্স। তুষারপাতে আকাশ ও সড়কপথের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। বাতিল ও বিলম্বিত হয়েছে 32,000-এর বেশি ফ্লাইট। নিউ ইয়র্ক সিটির লাগোর্ডিয়া সহ 28টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেরি চলাচল এবং রেল পরিষেবাও স্থগিত। Due to extreme weather conditions, tomorrow will be a remote school day.
There will be no in-person instruction. All after-school programs, adult education, and school-based programming has been canceled. বৈরী আবহাওয়ার কারণে সোমবার নিউ ইয়র্ক সিটি সহ ট্রাই স্টেটের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, যদিও কিছু শহরে অনলাইনে চলবে শিক্ষা কার্যক্রম। অধিকাংশ দোকানপাট ও শপিং মল এখন জনশূন্য। এমনকি নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরিগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। We're not alone. It's hitting the entire state and 30 states as well this weekend. So we are anticipating the longest cold stretch and the highest snow totals the state has seen in several years. এদিকে দক্ষিণের অঙ্গরাজ্যগুলোতে চিত্র আরও করুন। মিসিসিপিতে বরফের স্তরে ছিঁড়ে পড়েছে বিদ্যুতের লাইন। টেনেসিতে ঝড়ো বাতাসে উপচে পড়ছে গাছ। বিদ্যুৎহীন অবস্থায় 10 লাখের বেশি মানুষ এখন অন্ধকারে। জর্জিয়ার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দুর্যোগের চরম সতর্কবার্তা হিসেবে পরিচিত বিখ্যাত খাবারের চেইন ওয়াফল হাউস পর্যন্ত বন্ধ। এই তুষারপাত শেষ পর্যন্ত কতটা ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে যায় এখন সেটাই দেখার বিষয়। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে 27 ক্রু সহ 3.5 শতাধিক যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 15 মরদেহ এবং 316 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। কোস্টগার্ড জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার ভোরের দিকে ফেরিটি জাম্বোআঙ্গা বন্দর থেকে যাত্রা করে জোলো দ্বীপের দিকে যাচ্ছিল। এর 4 ঘন্টা পর ফেরিটি চতুর্দিকে জরুরি অবস্থা বার্তা পাঠায়, তবে এ সময় আবহাওয়া ভালো ছিল। বাসিলান প্রদেশের বালুক নামে একটি ছোট্ট দ্বীপ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। জীবিতদের উদ্ধার করে এই দ্বীপে রাখা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এবারে খেলা প্রসঙ্গ। বিশ্ব ফুটবলে ফুটসালের ধারণা বেশ পুরনো হলেও বাংলাদেশের ক্ষেত্রে এটি নতুন। মাত্র 1 বছর আগে গঠন করা দল নিয়েই চমক দেখিয়েছে বাফুফে। প্রথমবারের মতো আয়োজিত নারী সাফ ফুটসালের শিরোপা জিতেছে বাংলাদেশ। এখন টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দল গঠনের পেছনের গল্পসহ নানা তথ্য জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। এটা কিন্তু বাংলাদেশের সাফল্য, মানে প্রথমবারের মতো সাফ ফুটবল হচ্ছে। এখানে কোনো ব্যক্তি কিংবা কোনো ফেডারেশন ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে সাকসেস অফ বাংলাদেশ। ডেফিনেটলি উই উইল ওয়েলকাম দেম উইথ আটমোস্ট অনার অ্যান্ড অবশ্যই তাদের জন্য একটা গ্র্যান্ড রিসেপশনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। টুর্নামেন্টে যাওয়ার আগেই শিরোপার বিষয়ে আশাবাদী ছিলেন ফুটসাল কমিটির চেয়ারম্যান। অনন্য সাফল্যের জন্য সাবিনা খাতুনকেও প্রশংসায় ভাসিয়েছেন ফাহাদ করিম। আমি এটাতে সাধুবাদ দিতে চাই আমাদের ফুটসাল কমিটির চেয়ারম্যান মহোদয়। উনি যাওয়ার আগে আমি আর আমার প্রেসিডেন্ট সাহেব গিয়েছিলাম ওনার প্লেয়ারের সাথে দেখা করতে। তখন উনি আমাদেরকে বলেছিল যে দেখেন, আমি খুব কনফিডেন্ট যে আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হবে। স্পেশালি আমি এখানে সাবিনার কথা বলতে চাই, বিকজ আমাদের প্রেসিডেন্ট মহোদয় বলেছেন আজকে যে সাবিনা কিন্তু ইজ এ রেয়ার প্লেয়ার, যার বোথ ফুটবল এবং ফুটসাল দুটোতেই সাফ চ্যাম্পিয়নের একটা কৃতিত্ব আছে। অবশ্য ফুটসালের সাফল্য সহজে আসেনি। দল গঠনের পেছনের গল্প এখন টিভিকে জানান বাফুফের সহসভাপতি। উই ওয়ার ভেরি ফর্চুনেট, আমি বলি। আমরা কমিটি করার কিছুদিন পরে আমরা এএফসিতে খেলার সুযোগ পাই, এএফসি কোয়ালিফায়ার্সে, এবং তখন একটা ডিবেট হয় যে আমাদের তো আসলে কোনো প্রস্তুতিই নাই, আমরা কি এটাতে যাবো কি যাবো না। বাট এখানে আমি আবারও ক্রেডিট দিতে চাই আমাদের প্রেসিডেন্ট তাবিদ আল সাহেবকে এবং আমার ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানকে। ওনারা দুজনই বলেন না, উইল গো। আপনারা জানেন আমাদের প্রায় 30 to 40 ডেজ একটা প্রিপারেশন হয়। মিরপুরে ডিবক্স একটা জায়গা আছে, সেখানে আমাদের প্রাইমারি ক্যাম্প হয়, সেখানে ট্রায়াল হয়। তারপর থেকে সেখানে এবং IM10 মানে আমাদের ফুটসাল কমিটির চেয়ারম্যান মহোদয় নিজস্ব যে গ্রাউন্ড, সেখানে কিন্তু নিয়মিত ক্যাম্প হয়েছে এবং রেগুলার কাজ হয়েছে। শিরোপা জয়ের পর মূল জাতীয় দলের পাশাপাশি ফুটসাল দল নিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন ফাহাদ করিম। আঞ্চলিক সাফল্যের পাশাপাশি বাফুফের চোখ এখন এশিয়ার দিকেও। অ্যাটলিস্ট 3 থেকে 5 বছর একটা প্ল্যান করা উচিত। আসাদুজ্জামান লিটন, এখন ঢাকা। শেষ করছি এখন বাণিজ্য, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ভোট নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। ভোট ডাকাতি ঠেকাতে কেন্দ্র পাহারার ডাক। রোববার রাতে কুমিল্লার 3 স্থানে নির্বাচনী জনসভা। এবার দক্ষিণা পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন কুষ্টিয়ার জনসভায়, এরপর যাবেন মেহেরপুরে। জুলাই আন্দোলনে চাংখারপুলে আনাজ সহ 6 জনকে হত্যা মামলার রায় আজ। 8 আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4।
spraying it onto the planes. তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, 11 জনের প্রাণহানি, 22টি রাজ্যে জরুরি অবস্থা জারি, বাতিল ও বিলম্বের কবলে 32,000-এর বেশি ফ্লাইট। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।